বেশ কয়েক মাস আগে আহ, জনাব আসিফ নজরুল সাহেব, আইন উপদেষ্টা, যিনি এই আদালতের বিচারকদের নিয়োগদাতা, তিনি প্রকাশ্যে বলেছিলেন যে শেখ হাসিনার অর্থাৎ জননেত্রী শেখ হাসিনার ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার। অর্থাৎ সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী বলে দিলেন কি রায় হওয়া দরকার, এবং তারা সেই রায়টি দেওয়ার জন্য একটি বিচারের নামে একটি প্রহসন করা হয়েছে, একটি নাটক মঞ্চায়ন করা হয়েছে। এর একটি ক্যাঙ্গারু কোর্ট, এবং এখানে যারা বিচারক তারা একটি দলের সদস্য, যারা আপনার প্রসিকিউশন টিমে যারা সদস্য, চিফ প্রসিকিউটর সহ তারাও একটি রাজনৈতিক দলের সদস্য, এবং যিনি ডিফেন্স লয়ার হিসাবে রাষ্ট্র কর্তৃক নিযুক্ত ছিলেন জননেত্রী শেখ হাসিনার পক্ষে, তিনি একই রাজনৈতিক দলের সদস্য। আজকে আমি সোশ্যাল মিডিয়াতে ভেরি কেয়ারফুলি ডিফেন্স লয়ারের বক্তব্য শুনছিলাম। ওনার মুখচ্ছবি, ওনার হাসি বলছিল উনি রায়ে খুব খুশি, যদি বা উনি বলছেন যে রায়টা অন্যরকম হতে পারত। তো আসলে এটি বিচারের নামে একটি প্রহসন করা হয়েছে। এই ধরনের বিচার আগে বিভিন্ন সময় এর একটি রাজনৈতিক বিচার, আসলে এটা একটি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য একটি বিচারের নামে প্রহসন করা হয়েছে। 17ই যে নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় আমি বলতে চাই এটাকে। 2024 সালে বাংলাদেশে যে ঘটে যাওয়া ঘটনা, সেই ঘটনার উপরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়, এবং সেই মামলায় অনেকটাই সাজানোই ছিল, পূর্বে থেকে আমরা অনেক আলোচনা করেছি। এই যে ঘটনা, মামলার যে রায় হলো, সেই রায়ের প্রতিক্রিয়া সম্পর্কে যদি জানতে চাই ডক্টর হাসান মাহমুদ আপনার কাছ থেকে, তাহলে আপনি কিভাবে শুরুটা করবেন? প্রথমত, এটি একটি তো বিচারের নামে নাটক মঞ্চস্থ করা হয়েছে, এবং এটি একটি ক্যাঙ্গারু কোর্ট। বেশ কয়েক মাস আগে জনাব আসিফ নজরুল সাহেব, আইন উপদেষ্টা, যিনি এই আদালতের বিচারকদের নিয়োগদাতা, তিনি প্রকাশ্যে বলেছিলেন যে শেখ হাসিনার অর্থাৎ জননেত্রী শেখ হাসিনার ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার। অর্থাৎ সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী বলে দিলেন কি রায় হওয়া দরকার, এবং তারা সেই রায়টি দেওয়ার জন্য একটি বিচারের নামে একটি প্রহসন করা হয়েছে, একটি নাটক মঞ্চায়ন করা হয়েছে। এর একটি ক্যাঙ্গারু কোর্ট, এবং এখানে যারা বিচারক তারা একটি দলের সদস্য, যারা আপনার প্রসিকিউশন টিমে যারা সদস্য, চিফ প্রসিকিউটর সহ তারাও একটি রাজনৈতিক দলের সদস্য, এবং যিনি ডিফেন্স লয়ার হিসাবে রাষ্ট্র কর্তৃক নিযুক্ত ছিলেন জননেত্রী শেখ হাসিনার পক্ষে, তিনি একই রাজনৈতিক দলের সদস্য। আজকে আমি সোশ্যাল মিডিয়াতে ভেরি কেয়ারফুলি ডিফেন্স লয়ারের বক্তব্য শুনছিলাম। ওনার মুখচ্ছবি, ওনার হাসি বলছিল উনি রায়ে খুব খুশি, যদি বা উনি বলছেন যে রায়টা অন্যরকম হতে পারত। তো আসলে এটি বিচারের নামে একটি প্রহসন করা হয়েছে। এই ধরনের বিচার আগে বিভিন্ন সময় এর একটি রাজনৈতিক বিচার, আসলে এটা একটি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য একটি বিচারের নামে প্রহসন করা হয়েছে। আপনাদের মনে আছে আগরতলা ষড়যন্ত্র মামলায়ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ জননেত্রী শেখ হাসিনার পিতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল, এবং সেই রায় জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছিল। এবং সেই আদালতের যারা বিচারপতি ছিল তাদেরকে পরে করুণ পরিণতি হয়েছিল তাদের, এবং তাদের অনেককে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছিল। এমনকি পরবর্তীতে আইয়ুব খানের গদিও আপনার ছিল না, আইয়ুব খানকে বিদায় নিতে হয়েছিল। সেই আগরতলা ষড়যন্ত্র মামলার প্রেক্ষিতে যে আন্দোলন তৈরি হয়েছিল তার প্রেক্ষিতে তখন আপনার সরকারকে বিদায় নিতে হয়েছিল, এবং বিচারপতিদেরও যে পরিণতি হয়েছিল সেটি আপনাদের সবার জানা আছে। একইভাবে 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনার পাকিস্তানের কারাগারে তার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছিল, মৃত্যুদণ্ডের রায়। বঙ্গবন্ধু বীরের বেশে বাংলাদেশে ফেরত এসেছিলেন, সে রায়ও টিকে নাই। আজকেও যে রায় দেওয়া হলো, এই রায় জনগণ তুলির মতো উড়িয়ে দিবে এক সময়, এবং এই রায়ের কোনো কার্যকারিতা থাকবে না। সুতরাং এটি একটি প্রতিহিংসামূলক বিচার, প্রতিহিংসামূলক রায়, এবং বিচারের নামে একটি নাটক মঞ্চায়ন করা হয়েছে। সেই নাটকের চূড়ান্ত পর্ব ছিল আজকে রায় ঘোষণা।
সেটি আজকে করা হয়েছে, এছাড়া অন্য কোনো কিছু নয়। আমি তো সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে আমি দেশের বাইরেই ছিলাম, আমি 3 তারিখ সন্ধ্যাবেলায় দেশে গেছি, কিন্তু আমার সাথে তো সবার সাথে যোগাযোগ ছিল। এবং জননেত্রী শেখ হাসিনা সবসময় বল প্রয়োগের বিরুদ্ধে ছিল। তিনি কোনো গুলি করা, বল প্রয়োগ করে আন্দোলন দমন করা এগুলোর বিরুদ্ধে ছিল। অনেকে তাকে পরামর্শ দিয়েছে, কিন্তু তিনি এটার বিরুদ্ধে ছিলেন বরাবরই। এবং পুলিশ বল প্রয়োগ করতে বাধ্য, পুলিশকে যখন পিটিয়ে মারা হচ্ছে, পুলিশকে মেরে লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে, এবং নট অন ডিউটি, ডিউটিতে নাই এমন পুলিশকে ধরে নিয়ে মেরে ফেলা হচ্ছে, বা পুলিশ স্টেশন আক্রমণ করা হচ্ছে, সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে, তখন পুলিশ তো রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সবসময় এই বল প্রয়োগের বিরুদ্ধে ছিলেন। আপনি দেখুন যে তিয়েনমেন স্কোয়ারে কয়েক হাজার ছাত্রকে হত্যা করা হয়েছিল, আপনি দেখুন। এবং আপনি দেখুন অন্যান্য দেশে যে তার্কিতে যে বিদ্রোহ দমন করার জন্য কি করা হয়েছে। আরো অনেক দেশে এই ধরনের আপনার যখন আন্দোলন হয়েছে তখন বিদ্রোহ দমন করার জন্য বা আন্দোলন দমন করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এবং সেই সরকার টিকে গেছে। জননেত্রী শেখ হাসিনাও তো চাইলে পারতেন 5 তারিখে উনি ক্ষমতা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত না নিয়ে তিনি তো আরো বল প্রয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন। তিনি যদি ভিডিও বার্তার মাধ্যমে আমাদের দলকে বলতেন, যে সকালবেলা দলকে বলতেন তোমরা সবাই রাস্তায় নেমে আসো, তখন তো আমাদের দলের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসতো, তাহলে আরো হয়তো সংঘর্ষ হতো, সাংঘর্ষিক রাজনীতি আরো বিস্তৃত হতো, দেশের লোক ক্ষয় হতো। এবং সেটি তিনি তো করেন নাই। তিনি চেয়েছেন যাতে দেশে শান্তি বিরাজ করে, যে অশান্তি তৈরি করা হয়েছিল সেটি যাতে নিরসন হয়, সেটি চেয়েছিলেন। তিনি সবসময় বল প্রয়োগের বিরুদ্ধে ছিলেন। রায়ের প্রতিক্রিয়ায় অনেকে অনেক বক্তব্য দিয়েছে, কিন্তু একটা বক্তব্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করাতে চাই, সেটা হচ্ছে যে নতুন যে রাজনৈতিক দল গড়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টি, এটার যিনি প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে 1 বছরের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং এই রায়ের কার্যকর করতে হবে। তার এই বক্তব্যের উপর আমি আপনার প্রতিক্রিয়া যদি জানতে চাই। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা 1 বছরের মধ্যে দেশে ফেরত আসবেন, তবে বীরের বেশে ফেরত আসবেন। এই রায় কার্যকর করার জন্য নয়, বরং জনগণ তাকে ফেরত আনবে যারা বাংলাদেশে গত 14-15 মাস ধরে যারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালাচ্ছে, যারা বাংলাদেশে আজকে দুঃশাসন কায়েম করেছে, এদের বিরুদ্ধে জনগণ আজকে ফুঁসে উঠেছে। জনগণ জননেত্রী শেখ হাসিনাকে বীরের বেশে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে, সেটি আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ। জনগণ অতীতেও যেমন জাতির পিতা বঙ্গবন্ধুকে বীরের বেশে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করেছিল, জেলখানা থেকে বের করে এনেছিল, এবং বীরের বেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের কারাগার থেকে ফাঁসির মঞ্চ থেকে ফিরিয়ে এনেছিল, এবারও জনগণ ইনশাআল্লাহ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বীরের বেশে ইনশাআল্লাহ ফিরিয়ে আনবে। এবং দেশের আরেকটা ব্যাপার দেখলাম যে এর আগে অন্তত আনুষ্ঠানিকভাবে 2 বার আমাদের বাংলাদেশের স্বাধীনতার যে আতুর ঘর বলা হয় ধানমন্ডি 32 নম্বর, সেই 32 নম্বরে 2 বার তারা আনুষ্ঠানিকভাবে হামলা চালিয়েছে, এবং সেখান থেকে তারা নানা রকম স্লোগানও দিয়েছে, এবং লন্ডনে তারা সেটাকে জানানো দিয়েছে যে লন্ডনের যিনি বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে উদ্দেশ্য করে বলেছে উনি জানেন কিনা যে 32 নম্বর তারা দখল নিয়েছে, ভেঙে দিয়েছে। আজকেও যখন আদালতের রায় ঘোষণা হচ্ছিল তখনও সেই 32 নম্বরে হামলা চালানোর জন্য কিছু উৎসুক জনতা, বিশেষ করে ছাত্র নামধারী যারা, তারা আবারও বুলডোজার নিয়ে হামলা চালানোর চেষ্টা করছে। এই বারবার, এখন তো এটা একটা পোড়া মাটির প্রাচীর বলা যেতে পারে, তারা এটাকে পুড়িয়ে দিয়েছে, এখানে ইট বালু সিমেন্ট সুরকি ছাড়া পাওয়ার কিছু নেই, এখানে সব ধ্বংস করে দিয়েছে। তারপরে এখানে ভয় কোথায়, বা তাদের আগ্রহটা কেন 32 নম্বর নিয়ে এত বেশি? আমারও সেটি প্রশ্ন, যে 32 নম্বর একটি ভাঙা বাড়ি, একটি পোড়া বাড়ি, এখন এই পোড়া বাড়িকেও তারা ভয় পায়। আজকে যাদেরকে কোনো আমি সামাজিক যোগাযোগ মাধ্যম বা কোনো মিডিয়া বলছে ছাত্র, এরা কেউ ছাত্র না, হয়তো 2-1 ছেটে ফোটা ছাত্র ছিল, বেশিরভাগই বিশেষ রাজনৈতিক দলের সদস্য, সুতরাং এরা কেউ ছাত্র না। এবং আজকে পুলিশ এবং সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়,
তারা আজকে যে ভূমিকা রেখেছে সেটি প্রশংসনীয়। এতে এটিই প্রমাণিত হয় ফেব্রুয়ারি মাসে যখন 32 নম্বর ভাঙা হয় তখন পুলিশ এবং সেনাবাহিনী চাইলে তখনও সেটি প্রতিরোধ করতে পারত এবং সেটি তারা করা উচিত ছিল, যেটি তারা তখন করে নাই, আজকে যেটি করেছে। তো আজকে যেভাবে সেখানে সবাই গিয়ে সেই ভাঙা বাড়ির উপর আক্রমণ করার চেষ্টা করেছে, এতে এটি প্রমাণিত হয় যে বঙ্গবন্ধুর যেটি যেখান থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, যেখান থেকে স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হয়েছিল, যেখান থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিল, স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়েছিল, সেই বাড়িটি উপর তাদের এত আক্রোশ কেন? এতে প্রমাণিত হয় এরা সবাই স্বাধীনতা বিরোধী। যারা সেখানে গেছে তারা সবাই স্বাধীনতা বিরোধী, যারা স্বাধীনতা চায়নি। বঙ্গবন্ধু কেন সেখান থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করলো, কেন স্বাধীনতার ঘোষণা দিল, সেই জন্যই তারা সেটার উপর এত আক্রোশ। এবং একই সাথে এই ভাঙ্গা বাড়িটিও তাদের কাছে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এটি প্রমাণিত হয় সেখানে যেহেতু তারা বারবার যায়। তবে আজকে আইন শৃঙ্খলা বাহিনীর এবং সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়। আমি একটু প্রশ্ন যদি আসি, যে আপনি কি মনে করেন যে ফেব্রুয়ারিতে কি নির্বাচন আসলে বাংলাদেশে অনুষ্ঠিত হবে? এটা একটি $1 মিলিয়ন কোয়েশ্চেন। বিএনপি চায় ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হোক, তো আপনার অন্তর্বর্তীকালীন সরকারও বলছে যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে বদ্ধপরিকর, এখনো পর্যন্ত বলছে। যদি বা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিছুদিন আগে বলেছেন নির্বাচন করতে অনেক বড় প্রতিবন্ধকতা আছে। আবার আপনার নাঈম ইসলাম বলেছেন, অর্থাৎ এনসিপির সভাপতি নাঈম ইসলাম বলেছেন যে কোনোভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভবপর নয়। জামাত সহ অনেকগুলো দল নির্বাচনের আগে গণভোট আয়োজনের, রেফারেন্ডাম আয়োজনের কথা বলছে। এবং সব মিলিয়ে যদি আপনি একটা সামারি করেন তাহলে দেখা যায় ইটস এ বিগ কোয়েশ্চেন। আমি সত্যিকার অর্থে সন্দিহান যে প্রকৃতপক্ষে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা। দ্বিতীয়ত, যে ধরনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, যদি নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি তো আসলে কোনো প্রকৃত নির্বাচন হবে না, সেটি হবে একটা সিলেকশন। কারণ দেশের সবচেয়ে বড় দল, যেই দল এখন সবচেয়ে বেশি জনসমর্থন আপনার এনজয় করে, আওয়ামী লীগ, যেই দল দেশ স্বাধীন হওয়ার পর 6বার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, সেই দলকে বাদ দিয়ে আপনি যেই দলের নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, যেই দলের নেতৃত্বে আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছে, সেই দলকে বাদ দিয়ে আপনি যে সমস্ত দল দেশের স্বাধীনতা চায়নি তাদেরকে নিয়ে একটা নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি তো কোনোভাবেই নির্বাচন বলা যাবে না, সেটি একটি ভাগ বাটোয়ারার নির্বাচন হবে এবং সেটি দেশের কোনো কল্যাণ বয়ে আনবে না, দেশে কোনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, দেশে আজকে যে অস্থিতিশীল পরিবেশ সেটি থেকেও দেশ বেরিয়ে আসতে পারবে না। এবং এখন যারা ক্ষমতায় আছে তাদের পরিবর্তে আরেকটি গোষ্ঠী ক্ষমতায় আসবে এবং দেশে বিশৃঙ্খলা থেকেই যাবে এবং যেই সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারও কোনো স্থিতিশীল সরকার হবে না। সুতরাং এই ধরনের নির্বাচন করে আসলে দেশের কোনো মঙ্গল হবে না, কল্যাণ হবে না, দেশের বিশৃঙ্খল পরিস্থিতি সেটি বিরাজমান থাকবে, বরং আরো সেটি বাড়তে পারে। আচ্ছা, আমরা যদি ধরে নেই যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হলো এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে আইন করে হোক, বিভিন্ন ভাবেই হোক, বিচার ব্যবস্থার ভয় দেখিয়ে হোক বা বিভিন্ন রাজনৈতিক কারণে আওয়ামী লীগকে বিরত রাখা হলো, সেই ক্ষেত্রে আপনি আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একজন ব্যক্তি হিসেবে আপনি যদি আমাকে বলেন যে এই ক্ষেত্রে আপনার দলের ভূমিকাটা কেমন হবে বা আওয়ামী লীগের ভূমিকা কেমন হবে যদি ফেব্রুয়ারিতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আসলে না দেওয়া হয়? এটি তো স্পষ্ট যে তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না, সেই কারণে নৌকা প্রতীকের তালিকায় নাই। সেই কারণে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, কার্যত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। ইনফ্যাক্ট কার্যক্রম, একটি রাজনৈতিক দল তো টিকে থাকে কার্যক্রমের মাধ্যমে, এমনকি আওয়ামী লীগের কোনো সংবাদ পরিবেশন করার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, অনলাইন এবং প্রিন্ট ভার্সন যে কোনো, এবং ইলেকট্রনিক মিডিয়া সব জায়গায়। এই যে অর্থাৎ কার্যত আওয়ামী লীগকে নিষিদ্ধই করা হয়েছে বলা চলে। তো সুতরাং এই পরিস্থিতিতে যদি আওয়ামী লীগকে, কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা নির্বাচন করতে চায় কেন সেটিও স্পষ্ট।
এটির কারণ হচ্ছে আওয়ামী লীগের অ্যাপ্রুভাল রেট, বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট এখন 90%। 90% মানুষ বলছে আগেই ভালো ছিলাম, অর্থাৎ শেখ হাসিনাই ভালো ছিল বা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, সেটি মানুষ এখন বলছে। এবং ভোট হলে পরে আওয়ামী লীগের একটা ধসনামানা বিজয় হতে পারে, সেটি আজ করেই তো সবাই একাট্টা হয়েছে আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেটি করার জন্য। এইভাবে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি নির্বাচন করা হয়, আমাদের জননেত্রী শেখ হাসিনা সেটা তো স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে যাবে না, তারা এই ভোটে তাদের কোনো আগ্রহ নাই, আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে যাবে না। আমরাও তিনি কার্যত বলেছেন যাতে ভোট বর্জন করা হয়, অর্থাৎ যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি ভাগ বটোয়ারা নির্বাচন করা হয় বানরের পিঠা ভাগের মতো, তাহলে সেই ভোট বর্জন করার কথাই তিনি বলেছেন, অর্থাৎ সেখানে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে যাবে না প্রকৃতপক্ষে। হাসান মাহমুদ, দেশের বর্তমান যে পরিস্থিতি আপনিও যেমন দেখছেন আমিও দেখছি, এই যে দেশের যে বর্তমান রাজনৈতিক দৃশ্যপট, যে বর্তমান প্রেক্ষাপট, এতে আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার যে প্রাসঙ্গিকতা, সেটা আপনার কথায় আমরা যেমন বুঝতে পারছি যে দেশের মানুষ বারবার বলছে যে আগেই ভালো ছিল। তো এই যে সাধারণ মানুষের যে পালস, এই জায়গাটাকে ধরে রাখার জন্য বা এই জায়গাটা ফিরিয়ে আনার জন্য, অর্থাৎ আওয়ামী লীগকে বাংলাদেশে যে প্রাসঙ্গিকতার কারণে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা বর্তমান থেকে শুরু করে কি রকম পরিকল্পনা আছে বা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলেন। দেখুন, আওয়ামী লীগ তো খুবই প্রাসঙ্গিক বাংলাদেশের রাজনীতিতে, কারণ যখন রিক্সাওয়ালারা কোন আন্দোলন করে তখন বলে যে স্বৈরাচার রিক্সাওয়ালা হয়ে ফেরত আসছে, যখন প্রাথমিক শিক্ষকরা আন্দোলন করে বলে স্বৈরাচার প্রাথমিক শিক্ষক হয়ে ফেরত এসছে, যখন আপনার গার্মেন্টস এর কর্মীরা আন্দোলন করে তখন বলে যে স্বৈরাচার এখন গার্মেন্টস এর কর্মীর মধ্যে ঢুকে গেছে। এবং যে কেউ আপনার 0 পয়েন্টে বলুন, শাহবাগের মোড়ে বলুন কিংবা যমুনার সামনে বলুন, সমবেত হলেই বলে যে স্বৈরাচার এদের মধ্যে ফিরে এসছে, স্বৈরাচারের দোসর কিংবা স্বৈরাচার এই অবয়বে ফিরে এসছে। তো এই যে এটি তো আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখছে এবং আওয়ামী লীগ ভেরি মাচ ইন দ্য পলিটিক্যাল স্পেকট্রাম অফ বাংলাদেশ। আমাদেরকে বাদ দিয়ে নির্বাচনের আয়োজন, আমাদেরকে বাদ দিয়ে জাতীয় ঐক্য, কি জাতীয় ঐক্যমত্য কমিশন, নাম কি দিল জাতীয় ঐক্যমত্য কমিশন, সেখানে দেশের 32টি নিবন্ধিত রাজনৈতিক দলকে বাদ দেওয়া হলো, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দেওয়া হলো। জাতীয় পার্টি 9.5 বছর দেশ শাসন করেছে, আওয়ামী লীগ আপনার 6 বার দেশ শাসন করেছে দেশ স্বাধীন হওয়ার পর। স্বাধীনতার আগেও কিন্তু আওয়ামী লীগ পাকিস্তানের কেন্দ্রীয় সরকার গঠন করেছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে। তো এদের সবাইকে বাদ দিয়ে ওনারা জাতীয় ঐক্যমত্য কমিশন, আর জাতীয় ঐক্যমত্য কমিশন কি করলো, বিরাট একটা অশ্বডিম্ব প্রসব করলো। এবং আমার প্রশ্ন আছে ঐক্যমত্য কমিশনে, আমার প্রশ্ন আছে, আপনি যদি আমাকে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলটা, ভবিষ্যৎ কৌশল নিয়ে একটু বলতেন, আমি ওটাতে যাবো। হ্যাঁ, আমি ওই প্রসঙ্গেই বলছি যে আমাদেরকে বাদ দিয়ে সবকিছু করা হচ্ছে। আওয়ামী লীগ জনগণের সাথে সম্পৃক্ত আছে, সংযুক্ত আছে। জননেত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত আমাদের দলের নেতাকর্মীদের সাথে অনলাইন মিটিং করেন এবং শি ইজ ভেরি মাচ কানেক্টেড উইথ দ্য রুট লেভেল ওয়ার্কার্স এন্ড সাপোর্টার্স অফ আওয়ামী লীগ। আমাদের দলের নেতারাও তাই করছেন। এবং আজকে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল যুগে, পৃথিবী এখন ডিজিটাল যুগে আপনি কাউকে আপনি সংবাদপত্র দমন করে কিংবা প্রিন্ট মিডিয়া, আপনার ইলেকট্রনিক মিডিয়া দমন করে কিংবা অনলাইন ভার্সন গুলো দমন করে আপনি ডিসকানেক্ট করতে পারেন না। দেশে কোথায় কি ঘটছে মুহূর্তের মধ্যে, আপনার কে কোথায় কি বললো সবগুলো মুহূর্তের মধ্যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে। আমরা ভেরি মাচ উইথ দ্য পিপল, এবং আমাদের অবশ্যই পরিকল্পনা আছে কখন কি করা হবে বা কি করতে হবে, সেই পরিকল্পনা আমাদের আছে। আপনি এখন দেখতে পাচ্ছেন ঢাকায় আমাদের ঘন ঘন মিছিল হয়, দেশের অন্যান্য জেলায় হয়। তো মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে, মানুষের মধ্যে যে ক্ষোভ, মানুষের মধ্যে যে বিক্ষোভ, মানুষের মধ্যে যে হতাশা, সেটির বহিঃপ্রকাশ, আপনার বিস্ফোরক বহিঃপ্রকাশ একটি সময়ের ব্যাপার মাত্র। আওয়ামী লীগ ভেরি মাচ উইথ দ্য পিপল। থ্যাংক ইউ সো মাচ। আমার আরেকটা প্রশ্ন আছে, এটা প্রাসঙ্গিক। আমি যদি আপনাকে প্রশ্নটা করি, আমি একটু যদি বলতে চাই যে এই যে বর্তমানে
আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে যাদের উপর মামলা রয়েছে, যাদের উপর মামলা নেই, প্রত্যেককে গ্রেফতার করা হচ্ছে এবং হাইকোর্ট জামিন দেওয়ার পরে নিম্ন আদালতে তাদেরকে আবার অন্য একটা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। ইভেন আমরা যেটা জানতে পাচ্ছি যে প্রতি মামলার এগেনস্টে একটা বাণিজ্য হচ্ছে বড় রকমের। তো যারা সেই বাণিজ্যের অ্যামাউন্টটা পে করতে পারছে তারা বের হতে পারছে, এবং যারা পারছে না তারা অন্য একটা মামলা জেল গেট থেকে আবার গ্রেফতার হচ্ছে, এবং অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। যদি আমি বিশ্বাস করি যে আগামী অল্প সময়ের মধ্যে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আওয়ামী লীগ কি প্রতিশোধ পরায়ণ হয়ে যাবে, বা আওয়ামী লীগের ভবিষ্যৎ ক্ষমতায় আসার পর কেমন হবে? আওয়ামী লীগ কি প্রতিশোধ পরায়ণ হবে কিনা? প্রথমত, আপনি যেহেতু আমাদের উপর নিষ্পেষণের বিষয়টি এখানে এই প্রসঙ্গটির অবতারণা করেছেন, আমি একটু বলতে চাই এই প্রসঙ্গে। দেখুন, 5ই আগস্টের পরে আমাদের 3000-এর বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের নেতাকর্মীদের হাজার হাজার ঘর বাড়ি লুট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, এবং আমাদের জেলখানার অভ্যন্তরে অন্তত প্রায় 100 নেতাকর্মী আমাদের হত্যা করা হয়েছে। আপনি আমাদের নূর মজিদ হুমায়ুন ভাই, তাকে বিনা চিকিৎসায় তিনি মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ তাকে জেলখানায় হত্যা করা হয়েছে, এমনকি মৃত্যুর পরও তার হাতে হাত করা পড়ানো। এটি কোন আয়ামে জাহালিয়াতের যুগে আমরা এসেছি? এবং আপনি যেটা বলছেন যে একটা বিরাট বাণিজ্য এখানে, আপনার এই আইনজীবী, পুলিশ এবং রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির অনেকেই এই বাণিজ্যের সাথে যুক্ত। তারা মামলা দেয় এবং মামলায় জামিন হওয়ার পর জেলখানা থেকে বের হওয়ার সময় আবার জেলখানায় যদি পয়সা দেওয়া না হয়, জেলখানা থেকে ছাড়ার জন্য যদি পয়সা দেওয়া না হয়, তাহলে জেল গেটে আরেকটা মামলা ডেকে এনে তার বিরুদ্ধে দেওয়া হয়। যারা পয়সা করে দিতে পারছে তারাই শুধু জামিন পাচ্ছে, অন্যরা পাচ্ছে। এই যে আজকে হরিবল অবস্থা, এটি তো পৃথিবীর কোথাও ঘটছে বলে আমার জানা নেই। আমাদের দেশের ইতিহাসে ব্রিটিশ আমলে যখন বিদেশি শাসন ছিল তখনও হয়নি, পাকিস্তান আমলে যখন পশ্চিমারা শাসন করেছে তখনও হয়নি। আজকে যেটি বাংলাদেশে হচ্ছে এটি পৃথিবীর কোথাও ঘটছে বলে আমার জানা নেই। হ্যাঁ, আওয়ামী লীগ যদি আবার দেশ পরিচালনার দায়িত্ব পায় বা দেশের মানুষকে সার্ভ করার দায়িত্ব পায়, আমরা অবশ্যই প্রতিশোধ পরায়ণ হব না। আমাদের নেত্রী কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না। দেখুন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার স্বাভাবিক আদালতে, সাধারণ আদালতে হয়েছে। তিনি তো সামারি কোর্ট করে, ওরা যেমন এখন 1 বছরের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তিনিও তো পারত। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার 12 বছরে শেষ হয়েছে, এবং সেই বিচার প্রক্রিয়া কিন্তু বেশ কয়েকজন খালাসও পেয়েছে। তো উনি কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না, এবং আমরা কখনো প্রতিশোধ পরায়ণ হব না। আমরা মনে করি যে দেশ থেকে পলিটিক্স অফ ডিনায়াল, পলিটিক্স অফ কনফ্রন্টেশন, পলিটিক্স অফ হেট্রেড, এগুলো চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার। আমরা জাতিকে বিভক্ত করার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা জাতিকে ঐক্যবদ্ধ করার রাজনীতিতে বিশ্বাস করি। আমরা যদি সুযোগ পাই, বরং জাতিকে আমরা ঐক্যবদ্ধ করব, বিভক্ত করব না। এবং চিরদিনের জন্য যাতে বাংলাদেশ থেকে প্রতিহিংসার রাজনীতি, ঘৃণার রাজনীতি এবং কনফ্রন্টেশনাল পলিটিক্স, সাংঘর্ষিক রাজনীতি চিরদিনের জন্য বিদায় হয়, সে লক্ষ্যে আমাদের সবার কাজ করা উচিত বলে আমি মনে করি। আমি একটা বাস্তব একটা বাস্তব ঘটনা আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই। চাঁদাবাজির লেভেলটা কোথায় গিয়েছে? আপনি যে বলেছেন আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ হবে না, কিন্তু আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা 1 মিনিটে বলছি। নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি একটা উপজেলা আছে, এটা একেবারেই আপনার হাওর অঞ্চল, যেটাতে বর্তমানে লুৎফুজ্জামান বাবর হচ্ছে বিএনপি থেকে ধানের শেষ প্রতীক পেয়েছে। এই খালিয়াজুড়ি উপজেলার একটা ইউনিয়ন নাম হচ্ছে চাকুয়া ইউনিয়ন। এখানকার আওয়ামী লীগের যিনি সভাপতি, ওনার নাম খলিল। এই খলিল সাহেব নিরেট ভদ্রলোক মানুষ, তার নামে একাধিক মামলা হয়েছে। তার এসএসসি পাশ করা ছেলেটা জেল খেটে হাইকোর্টে জামিন নিয়ে বের হয়েছে। তিনি একজন বড় কৃষক, তার গোলায় কয়েক হাজার মন, 2-3 হাজার মন ধান আছে, তার গোয়াল ঘরে 100-200 গরু আছে। সম্প্রতি আমি খবর পেলাম তিনি ধান বিক্রি করার জন্য বিভিন্ন পার্টিকে এনেছিলেন, কিন্তু বিএনপি নেতারা বলেছে 5 লক্ষ টাকা তাদেরকে যদি না দেওয়া হয় তাহলে তার গোলার ধান বিক্রি করতে দিবে না, এবং গত 1 সপ্তাহ ধরে তার গরুগুলোকে সে মাঠে নিতে পারছে না ঘাস খাওয়ানোর জন্য, টাকা না দেওয়ার কারণে বিএনপি নেতা কর্মীদেরকে। এই যখন পরিস্থিতি, তখন
তাহলে আওয়ামী লীগ নেতাকর্মীরা যাবে কোথায়? গোড়ার ধান বিক্রি করতে পারছে না চাঁদা দেওয়ার জন্য, গরুকে ঘাস খাওয়া দিতে পারছে না। এই প্রেক্ষাপটটাকে আপনি কিভাবে দেখবেন বা কি বলবেন আপনি? শুধু কি তাই, আওয়ামী লীগ নেতাদের মাছের ঘেরের মধ্যে বিষ দিয়ে মাছ মেরে ফেলা হচ্ছে, গরুকে বিষ দিয়ে গরুকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে, গরু লুট করে নিয়ে যাওয়া হয়েছে, লুট করে নিয়ে গিয়ে সেটা জবাই করে আবার উৎসব করা হয়েছে। এরকম বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটছে। এই যে সমাজের মধ্যে এই কাজগুলো করা হচ্ছে, আমরা দলগতভাবে আমরা অবশ্যই প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করি না, করতে চাই না, কিন্তু মানুষের উপর যে রিপ্রেশন হচ্ছে, সেই মানুষগুলো যখন একদিন সুযোগ পাবে, সুযোগ তো তার জন্য একদিন আসবে, তখন যে কি হবে দেশে আমি জানি না। এবং এই ধরনের রাজনীতির বিরুদ্ধে বিএনপির যে সোচ্চার অবস্থান হওয়া দরকার ছিল, আমরা সেটা দুঃখজনক হলো দেখতে পাচ্ছি না। মাঝে মধ্যে দেখতে পাই একটা বক্তব্য দেয়। আপনি দেখুন, বিএনপির নেতারাই, স্বেচ্ছাসেবক দলের নেতারাই সাবেক প্রধান বিচারপতির, প্রধান নির্বাচন কমিশনারের বাসায় গিয়ে তাকে হেনস্থা করে তার গলায় জুতার মালা পরিয়েছিল। তার একদিন আগেই বলেছিল, তার একদিন পরেই বিএনপির সিনিয়র নেতারা বলেছিলেন যে আমাদের দলের কেউ যদি যুক্ত থাকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কই, তারা তো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে নাই। না করার কারণে এগুলো বাড়ছে। এবং এই যে পরিস্থিতি দাঁড় করানো হয়েছে, এটি সমাজকে যেভাবে বিভক্ত করেছে, সমাজে যেভাবে ঘৃণা বিদ্বেষ তৈরি করা হয়েছে, এটির একটি সুদূর প্রসারী প্রভাব আছে। দেশকে সেই সুদূর প্রসারী প্রভাব থেকে বের করে আনতে হবে। এবং আমরা অবশ্যই প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু যে মানুষটি ব্যক্তিগতভাবে এই প্রতিহিংসার শিকার হয়েছেন, তার প্রতিক্রিয়া কি হবে সেটি তো আমি বলতে পারবো না, বা সেটি তো আমি সিদ্ধান্ত দিতে পারবো না। আমরা দলগতভাবে অবশ্যই প্রতিহিংসা রাজনীতি ফেরত আসুক, প্রতিহিংসা রাজনীতি চলমান থাকুক, সেটি চাই না। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বর্তমানে সবচেয়ে আলোচিত যিনি সালাউদ্দিন আহমেদ, যিনি ঐক্যমত্য কমিশনের সবচেয়ে বেশি মিডিয়া ফুটেজ যিনি খাচ্ছেন বলা যেতে পারে, এটা মিডিয়ার ভাষায় বলে মিডিয়ার ফুটেজ খাওয়া, তো তারা বলা শুরু করেছেন। তার আগে একটু বলে নেই যে ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি ছিলেন বিদেশি নাগরিক আমেরিকান সিটিজেন ডক্টর অধ্যাপক আলী রিয়াজ চলে গেছেন অলরেডি আমেরিকাতে, আপনি নিশ্চয়ই আপনার কাছে খবর আছে। তারা যে ঐক্যমত্য কমিশনের যে প্রতিবেদন যেটা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, তারপর বিএনপি বারবার বলার চেষ্টা করেছে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। এখন এই যে বিএনপির যে অভিযোগ এবং ঐক্যমত্য কমিশনের যে প্রতিবেদন এবং আলী রিয়াজের যে বাংলাদেশ ত্যাগ করা, এই তিনটা বিষয় নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। প্রথমত, এটা তো কোনো ঐক্যমত্য কমিশন নয়। আপনি 32টা নিবন্ধিত রাজনৈতিক দলকে বাদ, আওয়ামী লীগ বাদ, জাতীয় পার্টি বাদ, তাদেরকে বাদ দিয়ে আপনি যে কয়টা দলকে নিয়ে বসেছেন, তারা যে মতামত গুলো দিয়েছিল সেগুলো আপনি আবার ঠিক মতো রাখেন নাই, আবার নিচের মত এখানে ঢুকিয়ে দিয়েছেন। এখন যারা মিটিং এ গিয়েছিল, যারা ঐক্যমত্য কমিশনে গিয়ে দিনের পর দিন, কত 9 মাস মনে হয় 9 মাস মিটিং করেছে এবং কোটি কোটি টাকা খরচ করা হয়েছে সেই মিটিং এর জন্য। কোটি কোটি টাকা খরচ তো নয়, যে কর্মঘন্টা, শ্রমঘন্টা যে ব্যয় হয়েছে সেটির তো একটা মূল্য আছে। এই যে করা হলো, এবং আপনারা সাংবাদিকরা সেখানে গিয়ে আপনারা সংবাদ সংগ্রহ করলেন, পুরো জাতিকে এই কর্মকাণ্ডের মধ্যে যেভাবে এই নাটকের সাথে যেভাবে সংযুক্ত করা হলো, সংযুক্ত করার পর একটা বড় অশ্বডিম্ব প্রসব করে উনি আপনার প্লেনে করে উড়ে চলে গেলেন। প্রথমত, এমন একজন লোকের কাছে এই সহসভাপতির দায়িত্ব দেওয়া হলো যিনি 30 বছর দেশে নাই, উনি সংবিধান বিশেষজ্ঞ নয়, উনি কোনো আইনজীবীও নন। তো ওনাকে দায়িত্ব দেওয়া হলো, আর ওনার মতো করে একটা রিপোর্ট দিয়ে দিলেন। বিএনপি এখন বলছে তারা প্রতারিত হয়েছে। তো আমি বিএনপিকে বললাম, আপনারা গেলেন কেন? আপনারা গিয়ে এখন তো বুঝতে পারলেন যে আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে। তাদের যে নোট অফ ডিসেন্ট গুলো ইনকর্পোরেট করা হয় নাই, এবং সেটা তো অবশ্যই তাদের সাথে প্রতারণা করা হয়েছে। এই যে একটা বিরাট, এটার জন্য তো আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের একটা ক্ষমা চাওয়া উচিত। বিএনপির দাবি করা উচিত যে অন্তর্বর্তীকালীন সরকার এবং এটার সাথে যারা সংশ্লিষ্ট ছিল তারা অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। তারপর আবার কি বললো, যে সরকারের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বলা হলো 1 সপ্তাহের মধ্যে যে আপনারা যদি নিজেরা রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে সরকার সিদ্ধান্ত দিবে। এখন তাহলে এই সমস্ত রাজনৈতিক দলগুলো কি তাদের চাকর?
এবং তাদের কি সে ম্যান্ডেট আছে? তারা কি নির্বাচিত সরকার? তাদের তাদের তো সে ম্যান্ডেট নাই। আমার এই কথাগুলো এখন বিএনপি বলছে, তো বিএনপির উচিত ছিল আগেই বুঝে নেওয়া যে এই প্রতারিত হতে পারে, তারা সেখানে গেলেন কেন, সেটি প্রশ্ন। আর এখন যে ভাষায় কথা বলা হচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে, সম্ভবত 1 সপ্তাহ আজকে শেষ হয়েছে, 1 সপ্তাহের মধ্যে যদি আপনারা করতে না পারেন তাহলে আমরা সিদ্ধান্ত চাপিয়ে দিব। আপনারা কারা এইভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য? আপনারা তো কোনো নির্বাচিত কেউ নয়, আপনারা একটা ক্ষমতা দখলকারী একটি সরকার, আপনারা তো সেটি করতে পারেন না। সুতরাং এই পুরো প্রক্রিয়াটা আমি মনে করি যে এটি একটা সবার সাথে প্রতারণা করা হয়েছে, এবং এইভাবে রিপোর্ট দেওয়ার মূল কারণ হচ্ছে দলগুলোর মধ্যে যাতে আপনার মতদ্বৈততা বাড়ে এবং দলগুলোর মধ্যে বিভক্তি বাড়ে, এবং সেটির প্রেক্ষিতে যাতে নির্বাচনটা পিছিয়ে দেওয়া যায় এবং সরকারের যে অংশ ক্ষমতায় থাকতে চায় তারা আরো কিছুদিন ক্ষমতায় থাকতে পারে। আমার ধারণা তাই। এখানে অবশ্যই বিএনপি প্রতারিত হয়েছে। আমি বিএনপির এই বক্তব্যের সাথে একমত যে তারা প্রতারিত হয়েছে, যে ঐক্যমত্য কমিশন কর্তৃক এবং দেয়ার বাই দ্য গভর্নমেন্ট। এটা তো ঐক্যমত্য কমিশন সরকারেরই একটা অর্গান, সুতরাং এই কমিশন কর্তৃক এবং সরকার কর্তৃক তারা প্রতারিত হয়েছে এই ক্ষেত্রে। আরেকটা সাম্প্রতিক বিষয় আপনি দেখেছেন যে বাংলাদেশের একটা রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মোহাম্মদ তারেক রহমান নামে একজন তিনি অনশনে বসেছেন নির্বাচন কমিশনের সামনে, তো তাকে নিবন্ধন দেওয়া হয়নি, অথচ তিনি অভিযোগ তুলেছেন যে ডেস্টিনির মতো একটা দলকে নিবন্ধন দেওয়া হয়েছে বা এনসিপি কে দেওয়া হয়েছে। এই ব্যাপারে আপনার সংক্ষিপ্ত বক্তব্য জানতে চাই। তারেক, আমি তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, সে আমাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সে আন্দোলন করেছে, কিন্তু তারেক খুব ভালো বলে, সে খুব ভালো বলে, স্পষ্ট বলে, সাহসী। আমি মনে করি যে সমস্ত দলকে নিবন্ধন দেওয়া হয়েছে, নাম সর্বস্ব অনেক দল, সেই ক্ষেত্রে তারেকের দল অবশ্যই নিবন্ধন পাওয়ার অধিকার রাখে। তো এবং তারেক খুব ভালো বলে, এটি আমাকে স্বীকার করতে হবে, এবং সে যেভাবে অনশন করেছে এই ক্ষেত্রে সেটিও প্রশংসার দাবি রাখে আমি মনে করি। অনেক ধন্যবাদ ডক্টর হাসান মাহমুদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।